আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি রোকসানা মিম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জনগণের বিরুদ্ধে ফ্যাসিবাদের হাতিয়ার না হতে পুলিশ বাহিনীকে শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে মানবিক হওয়ার নির্দেশ। জনগণের নিরাপত্তা নিশ্চিতের পর সরকারকে উন্নয়নের পদক্ষেপ নেওয়ার তাগিদ জামায়াত আমিরের। ক্ষমতায় আসার পর গণতন্ত্রকে হত্যা করছে বিএনপি, অভিযোগ আসিফ মাহমুদের। ঢাকার সাথে স্থায়ী বন্ধুত্ব তৈরিতে দিল্লিকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে, মন্তব্য রুহুল কবির রিজভীর। বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান। আগামী বাজেটে সামাজিক সুরক্ষায় বেশি মনোযোগ দিতে চায় সরকার, জানালেন অর্থমন্ত্রী। জনস্বার্থ সম্পৃক্ত না হওয়ায় বাদ পড়েছে 1000-এর বেশি প্রকল্প। 24 ঘন্টায় দেশে হাম ও উপসর্গে 11 শিশুর মৃত্যু, নতুন রোগী রেকর্ড 1708। এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় তাপস নানক সহ 28 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন। 10 মামলায় আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আর কোনো ফ্যাসিবাদী স্বৈরাচার যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, বাহিনীর সদস্যদের সে শপথ নেয় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশ সপ্তাহ 2026 এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা শান্তি ও নিরাপত্তা। পুলিশকে সেই আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। এ সময় পুলিশকে মানবিক হওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। ইয়াসিন রানা রিপোর্ট। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বহনকারী গাড়ি আমার পুলিশ আমার দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে শুরু হলো 4 দিনের পুলিশ সপ্তাহ 2026। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের মহাপরিদর্শক। প্যারেড অধিনায়ক ডিএমপির উপ পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদারের নেতৃত্বে বাহিনীর বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দল সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন প্যারেডের মাধ্যমে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। পরে খোলা জিপে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর এটাই বিএনপি সরকারের অধীনে প্রথম পুলিশ সপ্তাহ উদযাপন। বক্তব্যের শুরুতে মুক্তিযুদ্ধকালীন পুলিশ সদস্যদের আত্মত্যাগের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। পুলিশ আর যেন কোনো ফ্যাসিবাদ স্বৈরাচারের হাতিয়ার না হয় সেই শপথ নেয়ার কথা বলেন তিনি। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়, আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। 24-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, জনগণ পুলিশের কাছে শান্তি ও নিরাপত্তা চায়। বছরের পর বছর ধরে অসংখ্য হামলা মামলার শিকার, নিপীড়িত নির্যাতিত অধিকার হারা মানুষ বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শান্তি এবং নিরাপত্তা চায়। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন। জাতিসংঘ শান্তি মিশনে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলা রক্ষা এবং মানবাধিকার সুরক্ষায় আমাদের পুলিশ সদস্যরা পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। শুধু বিদেশেই নয়, দেশের জনগণের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। পরে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সহ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এরপর পুলিশ কল্যাণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় তিনি বলেন, 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে প্রমাণ হয়েছে পুলিশের দ্বারা নিরপেক্ষ দায়িত্ব পালন সম্ভব। ফ্যাসিবাদী আওয়ামী লীগ দলীয় স্বার্থে পুলিশকে ব্যবহার করেছিল বলেও জানান তিনি। ফ্যাসিবাদী সরকার নিজেদের হীন দলীয় স্বার্থে পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল। বাংলাদেশ যেন আর কখনোই ফ্যাসিবাদ শাসনে ফিরে না আসে, আসুন আজকের এই 2026 পুলিশ সপ্তাহে এটি হোক আমাদের অঙ্গীকার। পুলিশকে বিশ্বাস ও নিরাপত্তার প্রতীক হবার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পুলিশ যদি জনগণের কাছে বিশ্বাস এবং নিরাপত্তার
প্রতীক হয়ে উঠতে পারে, সেখানেই একজন নাগরিক হিসেবে আমি মনে করি সেখানেই পুলিশের সবচেয়ে বড় সাফল্য। এ সময় পুলিশকে আরও সুশৃঙ্খল ও আধুনিক প্রযুক্তি নির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার কথা বলেন তারেক রহমান। পুলিশের কার্যক্রম নিয়ে জনগণের মাঝে নানা অভিযোগ, সমালোচনা আর আস্থার সংকট রয়েছে। এমন অবস্থায় বদলে যাওয়া পরিস্থিতিতে আগামীর পুলিশকে একটি মানবিক এবং জনবান্ধব পুলিশ হিসেবে উপস্থাপন করাই বাহিনীটির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, রাজারবাগ পুলিশ লাইন্স, ঢাকা। জননিরাপত্তা নিশ্চিতের পর সরকারকে উন্নয়ন কর্মসূচি নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের নিরাপত্তাকে উপেক্ষা করে সরকারের কোনো কর্মসূচি সফল হবে না। ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। সম্প্রতি দেশের বিভিন্ন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, বিনা বিচারে কোনো হত্যাকাণ্ডই সমর্থনযোগ্য নয়। গত 17 বছর গণতন্ত্রের কথা বলে বিএনপি ক্ষমতায় এসে গণতন্ত্রকে হত্যা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বর্তমানে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলেও অভিযোগ করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর মেয়র পদে 100 প্রার্থীর নাম ঘোষণা করেন এনসিপি। কয়েক ধাপে যাচাই বাছাই শেষে এই প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। ছাত্র শক্তি, যুব শক্তি থেকেও যারা তরুণ প্রজন্মের প্রতিনিধি, যারা জুলাই অভ্যুত্থানের রাজপথে সামনে ছিল, তাদেরকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় প্রাধান্য দিয়েছি এবং তারাও প্রতিনিধিত্ব করছে। বিএনপি তো গণতন্ত্রের কথা বলে বলে বিগত 18 বছর 17 বছর রাজনীতি করতে আমরা দেখেছি, কিন্তু তারেক রহমান ক্ষমতায় বসেই গণতন্ত্রের গলাটি ব্যবস্থা করছে। বাংলাদেশের সাথে স্থায়ী বন্ধুত্ব তৈরি করতে হলে ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আইডিবির 45তম জাতীয় কাউন্সিলে তিনি এই কথা বলেন। শনিবার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে দুজন বাংলাদেশি হত্যার ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন, এমন হত্যাকাণ্ড দেশের জনগণ আর দেখতে চায় না। রিজভী বলেন, ঢাকার সাথে সুসম্পর্ক রাখতে হলে দিল্লিকে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। সরকারের নেওয়া পদক্ষেপগুলো নিষ্ঠা ও সততার সাথে বাস্তবায়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতি আহ্বান জানান তিনি। গতকাল 2 জনকে গুলি করে হত্যা করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার একসময়। এগুলো কিসের আলামত? এটা তো পৃথিবী, এটা তো বাংলাদেশ, এমনকি ভারতের জনগণও তো চায় না যে প্রতিবেশী দুটি দেশ, সেই দুটি দেশ শান্তিপূর্ণ থাকতে চায়। আপনি বারবার সীমান্তকে রক্তাক্ত করতে থাকবেন, এইভাবে তো একটি ভালো সম্পর্ক কখনোই গড়ে ওঠে না। দিল্লিকে অবশ্যই এই রক্তপাত বন্ধ করতে হবে। বাংলাদেশের সাথে যদি একটি স্থায়ী বন্ধুত্ব গড়ে তুলতে চান, তাহলে এই যে একটা মানে সহিংসতার মনোবৃত্তি, এটা পরিহার করতে হবে। মেগা প্রকল্পের বদলে আগামী বাজেটে সামাজিক সুরক্ষায় বেশি মনোযোগ দিতে চায় সরকার। রাজধানীর আগারগাঁয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন আয়োজিত সভায় কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে স্বাস্থ্য ও শিক্ষা খাতের উপর। পরিকল্পনায় 1300টি প্রকল্প থাকলেও জনস্বার্থ সম্পৃক্ততা না হয় বাদ দেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। সাজ্জাদ জাহানের রিপোর্ট। রাজধানীর আগারগাঁয়ে অনানুষ্ঠানিক খাতের উন্নয়নে পিকেএসএফ ও বিশ্বব্যাংকের যৌথ প্রকল্পের অনুষ্ঠানে যোগ দেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ডেমোক্রেসি যেরকম পার্টিসিপেটরি, ইকোনমি হ্যাজ টু বি পার্টিসিপেটরি। দেশের অর্থনৈতিক উন্নয়নে এ খাতের গুরুত্ব তুলে ধরেন মন্ত্রী। বিগত দিনের বিভিন্ন অলিগার্কিক এবং পৃষ্ঠপোষকতার অর্থনীতির কারণে সাধারণ মানুষ দেশের অর্থনীতিতে অংশগ্রহণ থেকে বাইরে থেকে গেছে এবং কিন্তু দারিদ্রতা বাড়ছে, এখনো বাড়ছে দারিদ্রতা। সুতরাং আমাদের প্রথম প্রোগ্রামগুলো যেটা আমরা নিয়েছি সেটা পাবলিক গুড আমাদের কনসিডারেশনের মধ্যে আছে। মূলধারার বাইরে থাকা মানুষদের অর্থনীতিতে সংযুক্ত করতে সরকার নানা পরিকল্পনা নিয়ে কাজ করছে বলেও জানান তিনি। শুধুমাত্র রাজনীতিতে গণতন্ত্র থাকলে তো চলবে না,
এই জন্য আমাদের স্লোগান হচ্ছে অর্থনীতিকে গণতন্ত্রের করা। এটার অর্থ হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার একটা অধিকার আছে। আগামী বাজেটকে বিগত দিনের দুর্নীতি ও অপচয়ের পরিপ্রেক্ষিতে মেগা প্রকল্প ভিত্তিক না করে বাস্তবমুখী করতে চান বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। আমাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার নিজের স্বাস্থ্য সেবার জন্য আফগানিস্তান চেয়ে বেশি, কিন্তু সেটা লজ্জাকর ব্যাপার। কিন্তু আগামীতে বাজেটও সেটা রিফ্লেকশন হবে। আমাদের এক্সপেন্ডিচার হেলথ সেক্টরে, এডুকেশন সেক্টরে, সোশ্যাল সেক্টরে ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন, এগুলো কিন্তু বাড়তে থাকবে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে গত 24 ঘন্টায় হাম ও উপসর্গে 11 শিশু মারা গেছে। তাদের মধ্যে 4 শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থাটির হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এদিন রেকর্ড সংখ্যক 1708 জন নতুন রোগী শনাক্ত হয়েছে। গত 15 মার্চের পর থেকে এ পর্যন্ত হামে 65 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা 344 জন। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে 9 জনকে হত্যা মামলায় জাহাঙ্গীর কবির নানক ও শেখ ফজলিনুর তাপস সহ 28 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে 8 জুন সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য দিন ঠিক করেছেন আদালত। এদিকে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিনের বিরুদ্ধে 1/11 সময়ে অমানবিক ঘটনায় অভিযোগের পাশাপাশি জুলাই গণ আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে বলে জানান চিফ প্রসিকিউটর। হুমায়ুন চিস্তির রিপোর্ট। জুলাই গণ আন্দোলনে 18 ও 19 জুলাই মোহাম্মদপুর ও ধানমন্ডিতে আন্দোলনকারীদের উপর চরম নৃশংসতা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে শিক্ষার্থী মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফাইয়াজ সহ 9 জন নিহত হন, আহত হন অনেকেই। ওই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয় ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলিনুর তাপস ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিরুদ্ধে। রোববার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে চার্জ গঠন হয়েছে। আগামী 8-6-26 তারিখ থেকে সাক্ষ্য কার্যক্রম শুরু হবে। চিফ প্রসিকিউটর জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফজলিনুর তাপসের মধ্যে টেলিফোনের কথোপকথন ছিল উস্কানিমূলক ও অমানবিক। জুলাইয়ের নৃশংস হত্যাকাণ্ডের দায় এই আসামিদেরকেই নিতে হবে। এই মামলায় নানক ও তাপস সহ পলাতক রয়েছেন 24 জন। জনাব তাপস তার ফুফু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিজ্ঞেস করছেন যে তাহলে কি করব। কিছু কথাবার্তা বলার একটা পর্যায়ে বলেছে, ওপেন নির্দেশনা দিয়ে দিছি, এখন লেথাল উইপন ব্যবহার করবে, যেখানে পাবে সোজা গুলি করবে। এরপর থেকেই সারা বাংলাদেশে, শুধু মোহাম্মদপুর এলাকায় না, সারা বাংলাদেশে লেথাল উইপন ব্যবহার করার প্রবণতা বেড়ে গেল। চিফ প্রসিকিউটর জানান, 1/11 সরকারের সময় মানবতাবিরোধী অপরাধের যেসব ঘটনা ঘটেছে তার নেপথ্যে মূল নায়ক ছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধেরও। 1/11 যে সরকারটি ছিল সেখানে মাসুদ উদ্দিন চৌধুরী বা আরও কয়েকজনকে ডিফেক্টিভ গভর্নমেন্ট বলা হতো। পুরো সরকারটাই তারা চালাতেন। জুলাই আন্দোলনেও তার ভূমিকা আছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার অনেক কর্মকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা আছে। যে কথাগুলো তিনি আমাদেরকে বলেছেন সেগুলো আমরা যাচাই বাছাই করছি। যদি প্রয়োজন হয় তাকে আবার সেফ হোমে নিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করব। গত বৃহস্পতিবার মাসুদ উদ্দিনকে জুলাই গণ আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেফতার দেখান ট্রাইব্যুনাল 2। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। হত্যাসহ আলাদা 5 মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক 5টি লিভ টু আপিল খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। একই সাথে হত্যা মামলা, হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অপর 5 মামলায় আইভীকে দেয়া জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার করে এই সংক্রান্ত রোল হাইকোর্টে নিষ্পত্তি করতে বলেছেন আপিল বিভাগ। এর ফলে 10 মামলায় আইভীকে হাইকোর্টের দেয়া জামিন বহাল থাকলো। তাকে মোট 12টি মামলায় গ্রেফতার দেখানো হয়। বাকি 2 মামলায় ইতিমধ্যে তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তার কারামুক্তিতে আপাতত আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। এদিকে আরও 2 মামলায় জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর। বিচারপতি
কে এম জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহিরের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। তবে আরও কয়েকটি মামলায় গ্রেফতার থাকায় তিনি এখনই কারামুক্ত হচ্ছেন না। বছর জুড়ে কৃষকের শ্রম, ঘাম আর স্বপ্ন সবই ভেসে গেছে হাওরের পানিতে। কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে না পেরে দিশেহারা সুনামগঞ্জের অনেক কৃষক। তাদের আকুতি সরকারি সহায়তার তালিকায় যেন কোনো অনিয়ম না হয়, কারণ এই সহায়তায় হয়তো তাদের কাছে কয়েক মাস পরিবার নিয়ে বেঁচে থাকার শেষ ভরসা। সুনামগঞ্জ থেকে এহসানুল গনি স্বজনের ক্যামেরায় মনির হোসেন তপু রিপোর্ট। পানি আইসা আমাদের বুকের উপর দিয়ে আমাদের সোনালি আবার আমরা নিজের হাতে ধান কাটছি, 1200 টাকা রোজ কামলা পাওয়া যায় না। এত কষ্ট করে জমিন কইরা তার বাদে কি করবো, নিজে কাইটা 1200 টাকা রোজ 2টা কামলা রয়েছি। আমি যে জায়গায় 60 মণ ধান পাইতাম এই জায়গাতে আমি মাত্র 14 মণ ধান পাইছি। বুক ভরা আশা নিয়ে যে ধান ফলিয়েছিলেন হাওরের কৃষকদের, সেই সোনালী ফসলই গিলে ফেলেছে বৃষ্টির পানি। অনেকের ঘরেই উঠেছে প্রত্যাশিত ফসলের মাত্র 3 ভাগের 1 ভাগ। তপ্ত রোদের নিচে বৃষ্টির পানিতে পচে যাওয়া ধানগুলোকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করছেন তারা। গোলা ভরা ধানের স্বপ্ন ছিল যাদের, তাদের অনেকের ঘরেই এখন নেই এক মুঠো চালের নিশ্চয়তা। ভেজা ধানের প্রতিটা দানায় লুকিয়ে আছে তাদের চোখের জল, অপূর্ণ স্বপ্ন আর অসহায় দীর্ঘশ্বাস। হাওরের কৃষকদের এখন নিজেদের খাবার জোগাড় করতেই হিমশিম দশা। এর উপর গোখাদ্য সংকট এখন নতুন করে ভাবাচ্ছে তাদের। কৃষকদের চোখ এখন শুধু সরকারি সহায়তার দিকে, কারণ সেটিই হয়তো বেঁচে থাকার শেষ আশ্রয়। সরকার তালিকা করতেছে, আপনার কি নাম আসে তালিকায়, জানেন কিছু? না, নাম আছে করে আমি জানি না। তালিকা যারা নেয় কইরা নেয় এরই খা। আপনারা পান না? আমরা ওর দূর যদি দেয় তো ওর দূর। আগামী বছর মনে করো অনেক গরু যারা বেশি আছে রাখতে পারতো না, বেশি লাগবে 2-1 রাখবো কি, আর এই দেশের জন্য বেশি লাগবে গরু, আবার কিনবো। শুরুতে 98,000 ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা নিয়ে নানা জটিলতা সৃষ্টি হয়। পুনরায় তা যাচাই বাছাই করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির জন্য উদ্যোগ নিয়েছে সরকার। 3 মাস কি দেওয়া হবে, যে টাকার যে একটা অঙ্ক, এটা হওয়ার কারণে মাঠ পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে আসলে মানুষের মধ্যে একটা মানে বিভিন্ন ধরনের অবস্থা তৈরি হয়েছে, বিরূপ অবস্থা তৈরি হয়েছে, যে কেউ যেন তালিকায় নাম বাদ না পড়ে, এরকম একটা বিষয় আর কি। যে তালিকাটা হয়েছিল সেই তালিকাটা নিয়ে আবার আমরা মাঠ পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে আমরা আবার সংশোধনী এবং এটাতে কোনো সমস্যার জন্য না থাকে সেটা সুচারুভাবে করার জন্য কাজ করছি। এমপি মহোদয়গণ আলোচনা করেই তারা তালিকাটা তৈরি করছে। সো তালিকাটা এখনও আসলে বেসিক্যালি চূড়ান্ত না, যে তালিকাটা একটু রিভাইজ করে আমরা একটি যথারূপ এমপি মহোদয় সুপারিশ থাকবে, সেখানে ওই সুপারিশ সহ আমরা সেটা পাঠাবো। প্রাকৃতিক দুর্যোগ কেড়ে নিয়েছে কৃষকদের বছরের সঞ্চয়, তবুও হাল ছাড়েননি তারা। মাটির মানুষেরা জানেন ভেঙে পড়লে চলবে না, আবারও বীজ বুনতে হবে নতুন আশায়। প্রতি বছরই তারা ঋণ নিয়ে এই ফসলগুলো আবাদ করেন, কিন্তু এই বিভিন্ন দুর্যোগ তাদের সহায় সম্বল সব কিছু কেড়ে নেয়। তাই তারা দাবি জানাচ্ছেন সুপরিকল্পিতভাবে এই হাওর অঞ্চল ঘিরে সরকার যেন উদ্যোগ নেয়, যাতে তাদের এই দুর্ভোগ লাঘব হয়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, সুনামগঞ্জ। এবার ভারতের বিধানসভা নির্বাচন প্রসঙ্গ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে বিপুল সংখ্যক সমর্থকের উপস্থিতিতে তাকে শপথ পড়ান রাজ্যের গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। অনুষ্ঠানে অংশ নেন কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী সহ ভারতের চলচ্চিত্র জগতের তারকারা। বিজয় শপথ নেওয়ার সময়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শক সারিতে থাকা হাজারো মানুষ। এর আগে টানা কয়েকদিন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় পড়েন তিনি, তবে শেষ পর্যন্ত তার দল তামিলনাগা ভ্যাট্রি কাজা ঘাম টিভিকের সরকার গঠনের পথে সব বাধা দূর হয়ে যায়।
রাজনীতিতে সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল কংগ্রেস নেত্রীকে নিয়ে কোনো মন্তব্য করতে চান না, জানিয়ে নির্দিষ্ট কোনো দলের নয় বরং সবার মুখ্যমন্ত্রী হয়ে কাজ করবেন বলে জানান শুভেন্দু। এদিকে বিজেপিকে রুখতে ডান বাম সহ সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মমতা ব্যানার্জি। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালী ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে চলছে ব্যাপক উত্তেজনা। হরমুজ প্রণালী অতিক্রমের সময় যেসব দেশে মার্কিন নিষেধাজ্ঞা মেনে চলবে সেসব দেশকে সমস্যার মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানি সেনাবাহিনী। এদিকে তেহরানের সঙ্গে চলমান আলোচনায় অগ্রগতি না হলে অপারেশন প্রজেক্ট ফ্রিডম প্লাস শুরুর হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, এই অভিযানের লক্ষ্য হবে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিশ্চিত করা। তবে পাকিস্তান সহ আরও কয়েকটি দেশের অনুরোধে তিনি এই উদ্যোগ সাময়িকভাবে স্থগিত রাখতে সম্মত হয়েছেন বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। পুলিশ পদকের প্রজ্ঞাপন জারি নিয়ে সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তর। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ পদকের সরকারি আদেশ জারি না হওয়ার কারণ হিসেবে কয়েকটি গণমাধ্যমে এক ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, রাষ্ট্রপতি বিদেশ যাওয়ায় পদকের জিও করা সম্ভব হয়নি। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের ভাষ্য, পুলিশের কোনো দায়িত্বশীল কর্মকর্তা এই ধরনের কোনো বক্তব্য দেননি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ পদকের প্রজ্ঞাপন জারি সংক্রান্ত প্রয়োজনীয় প্রশাসনিক ও প্রক্রিয়াগত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা প্রজ্ঞাপন জারির আগে কোনো কর্মকর্তাকে উদ্ধৃত করে এ ধরনের অনুমান নির্ভর বক্তব্য প্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে আগাম প্রস্তুতি শুরু করেছে সিটি কর্পোরেশন। সচেতনতা কর্মসূচির প্রথম দিনে এডিস মশার লার্ভা শনাক্তে ওয়ার্ড ভিত্তিক জরিপ কার্যক্রম শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অন্যদিকে ১০০টি স্থানে ডেঙ্গু সচেতনতায় বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। পেপার ব্যাগের প্রভাব ও পরবর্তী পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলন করেছে আড়ং। রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জনসাধারণের উদ্বেগের বিষয়ে আলোচনা, প্রচলিত ভুল ধারণার ব্যাখ্যা এবং রিং ইউর ওন ব্যাগ ক্যাম্পেইনের প্রভাব তুলে ধরা হয়। এ সময় আড়ং এই পরিবর্তনে গ্রহণ করার জন্য গ্রাহকদের ধন্যবাদ জানান ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ। তিনি বলেন, অধিকাংশ গ্রাহক সচেতন যারা আড়ংয়ের টেকসই দর্শনের সঙ্গে গভীরভাবে একমত। এ সময় বক্তারা বলেন, অপ্রয়োজনীয় পেপার ব্যাগের ব্যবহার কমানো এবং দৈনন্দিন জীবনে আরও টেকসই অভ্যাস গড়ে তুলতে ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে শপিং ব্যাগের জন্য একটি নামমাত্র মূল্য নির্ধারণ করে আড়ং। একই সঙ্গে যেসব গ্রাহক নিজস্ব ব্যাগ নিয়ে এসেছেন তাদের ১৫ টাকা ক্যাশব্যাক দেওয়া হয়। এতে ইতিবাচক আচরণগত পরিবর্তন আরও উৎসাহিত হয় বলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উপকূলে হান্টা ভাইরাস আক্রান্ত প্রমোত্তরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া শুরু হয়েছে। এমভি হন্ডিয়াস নামের জাহাজটিকে বর্তমানে টেনেরিফ দ্বীপের কাছে নোঙ্গর করা হয়েছে। স্থানীয় সময় রোববার ভোর থেকে শুরু হওয়া এই উদ্ধার অভিযানে প্রথমে স্প্যানিশ নাগরিকদের সরিয়ে নেওয়া হয়। এরপর ব্রিটিশ, ফরাসি ও কানাডীয় নাগরিকদের নিজ দেশে পাঠাতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আয়ারল্যান্ড ও তুরস্কের নাগরিকদের ফিরিয়ে নিতেও কাজ চলছে। এর আগে প্রথম দফায় সরিয়ে নেওয়া যাত্রীদের মাদ্রিদের একটি সামরিক হাসপাতালে নেওয়া হয়। জাহাজটিতে ১৪০ জনের বেশি যাত্রী থাকলেও এখন পর্যন্ত নতুন কারো শরীরে ভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে স্পেনীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। তবু সর্বোচ্চ সতর্কতায় পুরো স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। জার্মান ও গ্রিক নাগরিকদের সরিয়ে নিতে নেদারল্যান্ডসের একটি বিশেষ বিমানে রওনা হবার কথা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে WHO এবং জাহাজ কর্তৃপক্ষ। এবার খেলার খবর। মিরপুর টেস্টের তৃতীয় দিনে ৩৮৬ রানে অল আউট করে পাকিস্তানের রানের চাকা টেনে ধরে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৭ রানে লিড পায় টাইগাররা। আলোর স্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে ১১ বলে ৭ রান তুলে বাংলাদেশ। সব মিলিয়ে ৩৪ রানে এগিয়ে নাজমুল হোসেন শান্তরা। পাকিস্তানের আজান ওয়াইজ সেঞ্চুরি করলেও
5 উইকেট শিকার করে বাংলাদেশকে ম্যাচে ফেরান মেহেদী হাসান মিরাজ। পরাগ আরমানের রিপোর্ট। To carry on, the umpires now I can't understand this. They've got the light meter out now. সকালের সাফল্য দুপুরে ম্লান হলেও শেষ বিকেলে আবারও ঝলসে ওঠেন বাংলাদেশের বোলাররা। তাতে বৃষ্টিবিঘ্নিত মিরপুর টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের বিপক্ষে লিড 27 রানের। তৃতীয় দিন শেষে সব মিলিয়ে 34 রানে এগিয়ে টাইগাররা। Just adapt towards the deep point area, and Azan Awais picks up his first Test match 100. দিনের শুরুতেই পাকিস্তানের রানের লাগামটা টেনে ধরার চেষ্টা ছিল বাংলাদেশের। প্রথম সেশনে সফল হয় ফিল সিমন্সের শিষ্যরা। আগের দিনের 1 উইকেটে 179 রান নিয়ে খেলতে নামা পাকিস্তানের ইনিংসে প্রথম আঘাত হানেন তাসকিন আহমেদ আজান আওয়াইসকে ফিরিয়ে। অবশ্য সাজ করে ফেরার আগে ডেবুটেন্ট আজানের ব্যাট থেকে আসে 103 রান। অধিনায়ক সান মাসুদকে দ্বিতীয় শিকার পরিণত করেন তাসকিন। 60 রান করা আব্দুল্লাহ ফজলকে ফেরান মেহেদী হাসান মিরাজ। তবে ষষ্ঠ উইকেটে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা 119 রানের জুটি করে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান। জুটি ভাঙে 59 রান করা রিজওয়ানের বিদায়ে। চা বিরতি পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ 6 উইকেটে 349 রান। বৃষ্টিতে প্রায় 2 ঘন্টা পর খেলা শুরু হলে কথা বলা শুরু করে মেহেদী হাসান মিরাজের স্পিন। 37 রানে শেষ 5 উইকেট হারায় পাকিস্তান। তাইজুল, মিরাজ আর নাহিদ রানার বোলিংয়ে 386 রানে গুটিয়ে যায় শান মাসুদের দল। 102 রানে 5 উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারে 14তম 5 হারার মালিক এখন মিরাজ। শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম দলের স্কোরে 7 রান যোগ করেন। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো আরো একবার। জনগণের বিরুদ্ধে ফ্যাসিবাদদের হাতিয়ার না হতে পুলিশ বাহিনীকে শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে মানবিক হওয়ার নির্দেশ। জনগণের নিরাপত্তা নিশ্চিতের পর সরকারের উন্নয়নের পদক্ষেপ নেওয়ার তাগিদ জামায়াত আমিরের। ক্ষমতায় আসার পর গণতন্ত্রকে হত্যা করছে বিএনপি, অভিযোগ আসিফ মাহমুদের। ঢাকার সাথে স্থায়ী বন্ধুত্ব তৈরিতে দিল্লিকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে, মন্তব্য রুহুল কবির রিজভীর। বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান। আগামী বাজেটে সামাজিক সুরক্ষায় বেশি মনোযোগ দিতে চাই সরকার, জানালেন অর্থমন্ত্রী। জনস্বার্থ সম্পৃক্ত না হওয়ায় বাদ পড়েছে 1000-এর বেশি প্রকল্প। 24 ঘন্টায় দেশে হাম ও উপসর্গে 11 শিশুর মৃত্যু, নতুন রোগীর রেকর্ড 1708। এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় তাপস নানক সহ 28 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন। 10 মামলায় আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।